নেতানিয়াহু বারবার সেল করার চেষ্টা করেছেন ওভার দ্য ইয়ার্স, এবং অনেক ক্ষেত্রেই বেশ সাকসেসফুলি করতে পেরেছেন, যে যত এই ধরনের ঘটনা ঘটছে তত ইসরায়েলের অস্তিত্বের সংকটের গল্পটাকে উনি আরও বারবার জোর গলায় বলার চেষ্টা করছেন, এবং সেটাকে তিনি সেল করতে পারছেন। কারণ আপনি যখন এইভাবে এই ধরনের কর্মকাণ্ডগুলো ঘটাতে থাকেন, যখন বিশ্বব্যাপী তার একটা প্রতিক্রিয়া হয়, যে প্রতিক্রিয়াগুলো অ্যাটলিস্ট মানুষের রেসপন্সে এবং অন্যান্য জায়গাগুলোয় দেখতে থাকেন, সেগুলো কিন্তু হচ্ছে গিয়ে আবার যখন এটাকে সেল করেন যে তাহলে আমাকেই দরকার, আরও হচ্ছে গিয়ে আমাদের নিশ্চিত করা দরকার হচ্ছে গিয়ে এই রাষ্ট্রের মানুষজন যাতে না থাকে, এই জায়গাগুলো না থাকে, কারণ সেটা আমার অস্তিত্বের জন্য আরও হুমকি স্বরূপ হিসেবে যাচ্ছে। তাহলে এই যে একটা প্রক্রিয়া চলে যাচ্ছে, একটা সাইকেলের মতো একটা ঘটনা যে ঘটে যাচ্ছে, সেটা আসলে হচ্ছে কি আপনার ওইখানে কোনো ধরনের, মানে ইসরায়েলকে আমরা ইন এ সেন্স একটা ওয়ান অফ দ্য লিবারেল ডেমোক্রেটিক কান্ট্রি হিসেবে ধরতাম, কিন্তু তার ডিসিশন মেকিং, তার সংবেদনশীলের জায়গাটার কোনো কিছুই তো এখন আর অবশিষ্ট নেই। এবং এই সরকার যেভাবে চালাচ্ছে, এই ইসরায়েলি হিসের কথা বলছি, সেখান থেকে তো হচ্ছে কি এর বাইরে তাদের বের হয়ে আসার ওই যে যেটা বললাম কোনো ধরনের ইনসেন্টিভ তো নেই, বরং এই পাথওয়েটাতে ফলো করলে তাদের ক্ষমতায় থাকা এবং সে করাটা হচ্ছে গিয়ে আরও জোরদার হচ্ছে, এবং সেই ইনসেন্টিভটাকে যে সরায় দেওয়া যাবে সেইটারও কোনো ধরনের প্রতিক্রিয়া আমরা বাইরের বিশ্বের কারো কাছ থেকে দেখতে পাচ্ছি না। এই মুহূর্তে আমরা গাজায় যে মানবিক বিপর্যয় দেখছি, একটি কার্যকর যুদ্ধবিরতি বাস্তবায়নের ক্ষেত্রে জাতিসংঘের ভূমিকা কি হতে পারে বলে মনে করেন? দেখুন, জাতিসংঘের ভূমিকা কি হতে পারে, এই জিনিসটা তো আমরা বারবার দেখছি। জাতিসংঘ খুব একটা কার্যকর ভূমিকা তো কখনোই পালন করতে পারছে না, বা যখন এই ধরনের ইস্যু আসছে সেখানে ভেটোর ব্যাপারগুলো, এই জিনিসপত্রগুলো চলে। আগ্রাসন চলতে থাকলে মধ্যপ্রাচ্য কতদিন আসলে স্বস্তিতে থাকতে পারবে? দ্যাটস আ গুড কোয়েশ্চেন, যে মধ্যপ্রাচ্য আসলে কতদিন স্বস্তিতে থাকতে পারবে। কিন্তু এখন পর্যন্ত যেটা বললাম, যে এইখানে দুইটা জিনিস। এক হচ্ছে মধ্যপ্রাচ্যের ক্ষেত্রে একটা ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে যে এখানকার জনমানুষের চিন্তাভাবনা, রাষ্ট্র যারা পরিচালনা করছেন তাদের চিন্তাভাবনা, এইখানে একটা ফারাক আছে। কিন্তু মধ্যপ্রাচ্যের এগেইন স্টেট স্ট্রাকচারটা যদি দেখেন, সেইখানে তো হচ্ছে গিয়ে আপনার যে স্টেট স্ট্রাকচারটা, যে অথরিটারিয়ান স্ট্রাকচারটার উপরে আপনি দাঁড়িয়ে আছেন, সেই অথরিটারিয়ান স্ট্রাকচারটা কিন্তু অনেকাংশে গণমানুষের যে মতামত সেইটাকে ইগনোর করে হচ্ছে গিয়ে আপনার চলতে পারে। এখন সেইটা যদি একটা বিদ্রোহের দিকে যায়, সেটা যদি খুব বড় ধরনের প্রেশার ক্রিয়েট করে যদি হচ্ছে গিয়ে সেখানকার ক্ষমতায় যারা আছেন তাদের উপরে কোনো ধরনের ইম্প্যাক্ট তৈরি করতে না পারে, তাহলে এসেনশিয়ালি খুব বড় ধরনের যে অন্য কিছু আমরা এক্সপেক্ট করতে পারবো সেটা আমার মনে হয় না। বাংলাদেশের অর্থনীতিতে কি প্রভাব পড়তে যাচ্ছে সে আলোচনায় ফিরবো বিরতির পর। দর্শক, তাহলে অফকোর্স এটার প্রভাব বাংলাদেশের জন্য ভালো কিছু হবে না, কারণ যেটা যে রেসিপ্রোকাল যে ট্যারিফের কথা বলা হচ্ছে, এটা তো আসলে বেসিক্যালি আমরা যেটা পরে জেনেছি, এটা তো বাণিজ্য ঘাটতির উপরে হিসেব করে করা হয়েছে, এবং বাণিজ্য ঘাটতি যদি আমরা না কমাতে পারি তাহলে এই পরিমাণ হচ্ছে গিয়ে ট্যারিফ ধার্য করা হচ্ছে। এখন যেটা গুরুত্বপূর্ণ, যে আমাদের যে পণ্য, যে বেসিক্যালি আরএমজি সেক্টরের তো হচ্ছে গিয়ে সবচাইতে বড় গন্তব্য হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, এবং এটা সত্যি কথা যে একই সাথে ভিয়েতনামের উপরেও এটা প্রযোজ্য হচ্ছে, যেটাকে অনেকে উদাহরণ হিসেবে বলছেন যে বাকিরাও তো ইস্যু হচ্ছে, কাজে আমাদের একার কোনো সমস্যা হবে না। বিশ্ববাজার ইতিমধ্যে কিন্তু অস্থিরতা শুরু হয়েছে, সেটি বলতে চাচ্ছিলাম, যে এর মাধ্যমে আমরা যেটা দেখতে পাচ্ছি, ইতিমধ্যেই বিশ্ববাজারে অস্থিরতা শুরু হয়ে গেছে। দ্বিতীয়ত, যে ঘটনাটা ঘটবে, ধরা যাক সবাই ডিফিকাল্টিস ফেস করুক, তাতে কিছু যায় আসে না, কিন্তু সব জায়গার পণ্যই যদি এখানে না ঢুকতে পারে, তাহলে আমাদের পণ্যেরও বাজারটা সীমিত হয়ে যাচ্ছে। বা যদি হচ্ছে গিয়ে এখানে ঢোকে, তাহলে যে পরিমাণ প্রাইস যেটা বাড়বে সেই দামে সেখানকার মানুষজন কিনতে রাজি হবে না। তাহলে এসেনশিয়ালি বাকিরা প্রবলেম ফেস করুক না করুক, আমাদের কিন্তু হচ্ছে কি একটা বড় ধরনের প্রবলেম ফেস করতে হবে। দ্বিতীয়ত, এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন যদি দেখেন, আমরা কিন্তু এক্সপোর্ট খুব একটা ডাইভার্সিফাই করতে পারিনি। আমাদের মূল এখনো হচ্ছে গিয়ে সেটার ফলও আমাদের ভোগ করতে হবে, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারের কথা তো বললাম। সো সামগ্রিকভাবে যদি আমরা এইটাকে অ্যাড্রেস করতে না পারি, তাহলে হচ্ছে গিয়ে এইটা আমাদের অর্থনীতির জন্য একটা বড় ধরনের হুমকি। এবং সেটা যে শুধু ওই, কারণ ইতিমধ্যেই যেটা আজকের পেপারেই যেটা চলে এসেছে, ইতিমধ্যেই বেশ কিছু কোম্পানি যোগাযোগ করেছে এবং তারা এই দাম বা এগুলো নিয়ে হচ্ছে গিয়ে ডিসকাশনের কথাতে চলে এসেছে। তো তার মানে আমরা অলরেডি এফেক্টেড হওয়া শুরু করেছে, এবং এইটার কিন্তু একটা লঙ্গার টার্ম এফেক্ট আছে আমাদের সোশ্যাল ইস্যুতে, কারণ এর একটা ধাক্কা এমপ্লয়মেন্টে পড়বে, এর একটা ধাক্কা হচ্ছে মানুষের ইনকামে পড়বে। সো একটা বড় ধরনের সংকট যদি আমরা এটাকে অ্যাড্রেস করতে না পারি, তাহলে আমাদের জন্য অবশ্যই অপেক্ষা করছে। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। অধ্যাপক ডক্টর এম শাহিদুজ্জামান। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে আরো 100 পণ্যের শুল্কমুক্ত সুবিধা দেবে বাংলাদেশ, সেই সঙ্গে বর্ধিত শুল্ক 3 মাসের জন্য স্থগিত করার জন্য চিঠি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্পকে প্রধান উপদেষ্টা। সার্বিক পদক্ষেপে কি আসলে যুক্তরাষ্ট্র সিদ্ধান্ত পুনর্মূল্যায়ন করবে কিনা?
আমি আশা করি যে করবে, কেননা বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের যে বাণিজ্য ট্রেড রিপ্রেজেন্টেটিভ, তার সাথে অলরেডি যোগাযোগ করা হয়েছে এবং বাংলাদেশের ব্যাপারে যুক্তরাষ্ট্রের একটা বিশেষ স্বার্থ রয়েছে। সেটা হচ্ছে যে কয়টি মুসলমান দেশের সাথে যুক্তরাষ্ট্র বিশেষ একটা আস্থার সম্পর্ক রাখছে, তার মধ্যে বাংলাদেশ অন্যতম। ইন দ্য সেন্স যে এটা শুধু একটা মডারেট মুসলমান দেশই না, এখানে গণতন্ত্রের জন্য প্রচণ্ড আগ্রহ এবং যেসব ইনস্টিটিউশনসগুলো মার্কিন যুক্তরাষ্ট্র মূল্য দেয় সেগুলো বোধহয় যে মুসলিম প্রধান দেশগুলোর মধ্যে বাংলাদেশের কাছাকাছি খুব বেশি নেই। মালয়েশিয়া হয়তো হতে পারে, কিংবা তাও। সুতরাং বাংলাদেশের অর্থনৈতিক প্রক্রিয়া যেন অ্যানার্কিক না হয়, সেটা যুক্তরাষ্ট্রের স্বার্থে অবশ্যই রয়েছে। আর তাছাড়া যুক্তরাষ্ট্রের অন্য কিছু জিওপলিটিক্যাল স্বার্থ রয়েছে এই অঞ্চলে, যেমন ধরেন এই যে বার্মা অ্যাক্ট, মায়ানমারে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনা এবং রাখাইন অঞ্চলে এবং বঙ্গোপসাগরে চীনের একচ্ছত্র আধিপত্য যাতে না থাকে, সেজন্য বাংলাদেশ সবচেয়ে গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। এরকম একটা স্বার্থ যুক্তরাষ্ট্রকে অনেকটা এনকারেজ করবে যে বাংলাদেশে যেন একটা ভারসাম্যের অর্থনীতি থাকে। আরেকটা বড় কথা হচ্ছে যে বর্তমান যে সরকার ক্ষমতায় রয়েছে, সেখানে অর্থনীতির দায়িত্বে যে 2-3 জন রয়েছে, তাদের উপর যুক্তরাষ্ট্র প্রচুর আস্থা রাখে। ব্যক্তিগতভাবে তারা যুক্তরাষ্ট্রের চিন্তাধারা এবং IMF এর নীতির, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের নীতির